শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর যে নতুন বাংলাদেশে আমরা আছি, সে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা কেমন হবে, এখানে পলিটিক্যাল পার্টিগুলো কেমন হবে, কি করবে, সেটা নিয়ে নতুন ভাবনা চিন্তার সময় এসছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পলিটিক্যাল পার্টিগুলোরও সেটা ভাবা উচিত। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে আমাদের সামনে এসছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে আমরা কিভাবে দেখব? আমার মনে পড়ে যখন ডক্টর ইউনূস তার শপথ গ্রহণ করছেন, তখন যখন জাতীয় পার্টি সেখানে যাচ্ছে এবং পরবর্তীতে ডক্টর ইউনূস যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, সেখানেও যখন জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়েছে, তখন এই আলোচনা অনেকের মধ্যে এসছে যে জাতীয় পার্টিকে কেন ডাকা হচ্ছে। আমরা যে অভিযোগটা করছি সেটা হচ্ছে জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগেরই এক ধরনের কোলাবোরেটর হিসেবে কাজ করেছে। জাতীয় পার্টি 14 দলে ছিল না, কিন্তু জাতীয় পার্টি মহাজোট করেছিল, এটা তো সত্য। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে আমরা কিভাবে দেখব, জাতীয় পার্টির আসলে মানুষের পালস বোঝা কতটা উচিত বা তারা কতটুকু বুঝতে পারছেন সেই প্রশ্ন করা দরকার। আমরা খেয়াল করেছি হয়তো গতকাল জনাব জিএম কাদের একটা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন তার দলকে ডিফেন্ড করতে গিয়ে। উনি এস্টাবলিশ করতে চেয়েছেন আওয়ামী লীগ স্বৈরাচারের অংশ তারা আসলে নন, তারা জনগণের পক্ষেই ছিলেন, জনগণের পক্ষেই কাজ করতে চেষ্টা করেছেন। আমরা কি তার কথায় কনভিন্সড? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না, উনি যথেষ্ট কনভিন্সিং কথাবার্তা বলেননি। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এক ধরনের চর্চা আছে যে আমার কোনো ভুল কখনো ছিল না, উনি মোটা দাগে সেটাই করতে চেয়েছেন। রাদার উনি কি করলে ভালো হতো, কি করলে ভালো হয়, আমি আমার ভিডিওর শেষ দিকে সেটা নিয়ে কথা বলবো। আমরা জাতীয় পার্টির যদি জার্নি দেখি, আমি 8 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট হয়ে ভোট করেছেন, কোনো সমস্যা নেই, একটা ফেয়ার ইলেকশন সেটাই করেছেন। এবং পরবর্তী একটা ফেয়ার ইলেকশন হলে তারা আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির সাথে জোট করতে পারতেন, কোনো সমস্যা নেই, বা একা ভোট করতে পারতেন, এগুলো তাদের একেবারেই ইচ্ছা। সো দ্যাট ওয়াজ ফাইন, ওইবার আওয়ামী লীগের সাথে যাওয়ায় কোনো সমস্যা হয়নি। আওয়ামী লীগও একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে 8 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 14 সালে জাতীয় পার্টি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং আমার বিবেচনায় একটা ঐতিহাসিক রোল প্লে করেছিল ইন জেনারেল। যদিও জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত সরকারের সাথে কোলাবোরেট করতে দেখেছি, সেটা অবশ্য ভিন্ন প্রেক্ষাপট, জনাব জিএম কাদের রাইটলি এটা ব্যাখ্যা করেছেন। এবং 14 সালে আমি জনাব এরশাদের একটা রোলকে আমি আমাদের ইতিহাসে ঐতিহাসিক বলে মনে করি। তার প্রচুর ভুল আছে, অপরাধ আছে এই দেশকে শাসন করার ক্ষেত্রে, কিন্তু সেবার তিনি, আমাদের মনে থাকার কথা 14 সালে যে সুজাতা সিং এসে তার সাথে বসেছিল এবং তাকে চাপ দিয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য, সেটা উনি আমাদেরকে প্রকাশ্যে বলে দিয়েছেন। এরপর জনাব এরশাদকে তুলে নিয়ে যাওয়া এবং রওশন এরশাদ, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই সময়কার সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছেন বেগম রওশন এরশাদ। মানে উনি কতটুকু সুস্থ আছেন, মৃতপ্রায় অবস্থায় 24 সালে এসে উনি নানান রকম খেলা খেলতে চেষ্টা করেছিলেন। যাই হোক, তখনও রওশন এরশাদের নেতৃত্বে একটা দল, একটা গ্রুপ নির্বাচনে যায় এবং জনাব জিএম কাদের সেই নির্বাচনে যাননি। উনি যদিও উনি তখন মন্ত্রী ছিলেন, এমপিও হননি। সো ওনার নিজস্ব রোলটা ওখানে আমরা প্রশংসা করব। সো 14 সালকে আমরা এভাবে ছাড় দিতে পারি এবং তার রোলটাকে, যেহেতু জাতীয় পার্টি সেন্ট্রালি এটা করতে চায় নাই, তারপরও যেহেতু জাতীয় পার্টি দল হিসাবে গেছে এবং জাতীয় পার্টিতে আসলে কতগুলো, মানে যারা জাতীয় পার্টি করেন, মানে একটা এমপিত্ব হলো তাদের জীবনের শেষ কথা, এরা আদতে রাজনৈতিক দল কিনা সেই প্রশ্ন করব। কিন্তু মূল নেতৃত্বটা সেই সময় অন্তত নির্বাচনে যেতে চায়নি। দ্যাট ইজ গুড। 18 সালে যে রাতের ভোটের নির্বাচন হয়েছে, সেটাকেও জনাব জিএম কাদের সাফাই গিয়েছেন যে ওই নির্বাচনে তো বিএনপিও গিয়েছিল। আমি ওনার সাথে একটা জায়গায় সিরিয়াসলি দ্বিমত করি। আমি জাতীয় পার্টির কারো মুখ থেকে আজ পর্যন্ত, অন্তত যারা পার্লামেন্টে গেছেন বা সর্বোচ্চ নেতা কারো মুখ থেকে বলতে শুনিনি যেদিন রাতের ভোট হয়েছে। এমনকি বিএনপি যে পার্লামেন্টে গেল, আমি ব্যক্তিগতভাবে এই পার্লামেন্টে যাওয়াকে স্ট্রংলি কন্ডেম করেছি বহুবার, এবং এটা গিয়ে তারা কিছুটা হলেও বৈধতা দিয়েছে। যদি বৈধতা নাই, বিএনপি গেলেও কিছু আসে যায় না। বিএনপি এই দেশের একমাত্র মালিক না, আমরাও মালিক। ওখানে কি ঘটেছে আমরা দেখেছি। তবে বিএনপিকে আমরা এই ছাড়টা দেব, বিএনপির এমপিরা, অন্তত 2-3 জন এমপি যারা কথা বলেছেন পার্লামেন্টে প্রকাশ্যে, অন্তত আমি একজনের কথা কোটই করতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি তার প্রথম যে ভাষণ, প্রথম যে বক্তৃতা সংসদে দাঁড়িয়ে করেছেন, সেখানে উনি, আমার মনে পড়ে, উনি বলেছিলেন যে এই সংসদ আর একদিনও না টিকলে তিনি খুশি হবেন, এবং রাতের ভোটের কথা বলতে গিয়েই ওনার মাইক টাইক সব বন্ধ করে দেওয়া হয়। সুতরাং সংসদে দাঁড়িয়েই রাতের ভোটের কথা বিএনপি এমপিরা বলেছেন, বাইরে তো বলেছেনই, অন্যরাও বাইরে বলেছেন। সুতরাং বিএনপি দল হিসাবে কখনো রাতের ভোটকে এন্ডোর্স করেনি এবং সেটা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে গেছে। তো পার্লামেন্টে যাওয়ার
পাপ আছে, কিন্তু সেটা আবার বাইরে তারা যা বলেছে, যা করেছে, দলগতভাবে যা করেছে সেটার স্খলন আছে। কিন্তু জনাব জি এম কাদের সেটা করেননি। আমি জনাব জি এম কাদের বা জাতীয় পার্টিকে স্মরণ করিয়ে দিতে চাই, 18-র যে রাতের ভোটে নির্বাচন হয়েছে, সরকারি জোটের অন্তত একটা দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাসদ, শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান যেটা নেতৃত্ব দিচ্ছেন, তারা জাসদ থেকে ভেঙে আসার পর তারা পার্টিগতভাবে রেজলিউশন নিয়েছেন যে রাতে ভোট হয়েছে, এবং এই ভোটটাকে তারা একসেপ্ট করেননি। সুতরাং ভোট যেটা হয়েছে এটার কোনো কন্ডেম, মূল সংকটটার কন্ডেম জাতীয় পার্টি থেকে কখনো হয়নি। সুতরাং জাতীয় পার্টি এটা মেনে নিয়েছেন, অন্তত সরকারকে এই ব্যাপারে সিরিয়াস ছাড় দিয়েছেন, এটা আমরা বলতেই পারি। যদিও জনাব কাদের বলছেন যে সংসদে তারা দুর্নীতি সহ নানান ইস্যুতে কথা বলেছেন, হ্যাঁ, তাদের কয়েকজন এমপিকে আমরা এ ধরনের কথা বলতে শুনেছি, কিন্তু বাংলাদেশের মূল সংকট আসলে দুর্নীতি বা এসব না। মূল সংকটের যে সেটা হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকা, এবং সেটার কারণে বাকিগুলো আসলে উপসর্গ। রোগ কিন্তু ওটা না। বাংলাদেশে দুর্নীতি কোনো রোগ না, বাংলাদেশের দুঃশাসন নিপীড়ন কোনো রোগ না। বাংলাদেশের রোগ হচ্ছে অবৈধভাবে একটা দল ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। ওই রোগেরই উপসর্গ হিসাবে বিরোধীদের দমন পীড়ন, মানবাধিকার হরণ, বাকস্বাধীনতা হরণ, দুর্নীতি, নানা কিছু, অলিগার্কি, ক্রিপ্টোক্রাসি, সব কিছু আসলে ওটারই উপসর্গ। সো মূল কারণ নিয়ে জাতীয় পার্টিকে আমি কোনোদিন কথা বলতে দেখিনি। এই দায়টা তাদের সিরিয়াসলি আছে। 24-এ যখন সবাই নির্বাচন বয়কট করছে, সরকার দলীয় যারা আছে তারা, তাদের 14 দলীয় জোট তো আছেই, জাতীয় পার্টি তার মহাজোটের অংশ ছিল। এবার তারা মহাজোট না, তারা মহাজোটের অংশ না, কিন্তু তারা আওয়ামী লীগের ছাড় চাইছেন, আওয়ামী লীগের ছাড় চাইছেন, এবং সেই ছাড় চাইছেন যাতে তাদেরকে অনেকগুলো, তারা সংখ্যাটা 40-50 চেয়েছেন, শেষ পর্যন্ত আমি যতদূর মনে করতে পারি 26 বা 27টাতে ছাড় দেওয়া হয়েছে। এবং কেউ কেউ, যেন মুজিবুল হক চুন্নু, তার পোস্টারে শেখ হাসিনার ছবি ছিল। মানে উনি কতটাই, ওনার শেখ হাসিনার ছবি, ওটা তো ওনারা এবার মহাজোট ছিলেন না, কিন্তু সেই পোস্টার ছাপানো হয়েছে, সেই পোস্টার লাগানো হয়েছে। তারা এতটাই চেয়েছেন নির্বাচিত হয়ে আসতে। সো জনাব চুন্নু যখন নতুন সরকারের সাথেও দারুণভাবে আলোচনার মধ্যে থাকেন, জনগণের মধ্যে প্রশ্ন আসবে। জনাব জি এম কাদের খুব ক্লিয়ারলি বলেছেন যে তাদের উপরে চাপ তৈরি হয়েছে, গলায় দড়ি দেওয়া হয়েছে, এবং এই নির্বাচনের সময়ও তাদেরকে রীতিমতো চাপ তৈরি করে তাদের অফিসে গোয়েন্দা এবং পুলিশ গিয়ে চাপ দিয়ে করেছে। আমার মনে পড়ে মনোনয়নপত্র মানে সাবমিশন বা প্রত্যাহারের শেষ দিন, সাবমিশন না, প্রত্যাহারের যে শেষ দিন ছিল, সেদিন অনেক পুলিশ টুলিশ গিয়ে এবং গোয়েন্দা সংস্থার লোক গিয়ে পার্টির অফিসে হাজির ছিল। কিন্তু আমি দুঃখিত, এটা এই জন্য না যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে চেয়েছে। জাতীয় পার্টিকে আসলে চাপ দেওয়া হয়েছিল, কারণ জাতীয় পার্টি চেয়েছিল সিট আরও বেশি পাক, কিন্তু আওয়ামী লীগ ছাড় কম দিতে চেয়েছিল, এবং এই চাপটা জাতীয় পার্টি আওয়ামী লীগকে দিচ্ছিল যে আমাকে যদি ওই সিটগুলো দেয়া না হয়, ওই পরিমাণ সিট দেয়া না হয়, তাহলে আমি বেরিয়ে আসবো। তার মানে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্তে জাতীয় পার্টির কোনো দ্বিমত ছিল না, ওটা একটা বার্গেনিং ছিল। তখন তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে বা পুলিশ দিয়ে চাপ দেওয়া হয়েছে, সেটা ডিফারেন্ট ডিসকাশন। সুতরাং ওখানেও যে জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায়নি, এই কথাটা ঠিক না। নির্বাচনে যেতে চেয়েছে, আওয়ামী লীগের ছাড় দিয়ে সংসদে আসতে চেয়েছে। জাতীয় পার্টি কি রাজনীতি করবে এটা জাতীয় পার্টির ব্যাপার, জনাব জি এম কাদের বলেছেন, আমি একমত। কিন্তু আমাদেরও এই সমাজে আলোচনা করার অধিকার আছে যে জাতীয় পার্টি আদতে রাজনীতি করছে কিনা। শেখ হাসিনা কি রাজনীতি করেছেন? শেখ হাসিনা কি রাজনীতি করে ক্ষমতায় থেকেছেন? নো, দ্যাটস দ্য মেইন প্রবলেম। ইনফ্যাক্ট একটা মাফিয়া তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা তা করাকে রাজনীতি বলে না, এবং ওটার সহযোগী সামহাউ যারা যারা হয়েছেন, ইচ্ছায় অনিচ্ছায়, অনিচ্ছাটা ছাড় দিলাম, ইচ্ছাই হয়েছেন অনেক। আমি জি এম কাদের, জনাব জি এম কাদেরের প্রবলেমটা বুঝিও আমি জাতীয় পার্টির একাধিক গুরুত্বপূর্ণ নেতার মুখে শুনেছি, যাদের সাথে আমি টকশো করেছি, যে ওনারা নিজেরাও মনে করেন না জাতীয় পার্টি আদতে কোনো পলিটিক্যাল পার্টি। ওর মধ্যে কিছু লোক আছে, তারা যে কোনোভাবেই চায় এমপি টেমপি হতে, পারলে মন্ত্রী হতে। উনি বলেছিলেন, কয়েকজন আমাকে বলেছেন এভাবে, যে জি এম কাদের যদি সিদ্ধান্তও নেন যে উনি নির্বাচনে যাবেন না, ওনাকে মাইনাস করে, তখন রওশন এরশাদ আমাদের মনে আছে প্রায় জীবন মৃত অবস্থার মতো ওনাকে দেখতে, তাই মনে হতো উনি বেঁচে আছেন না মরে আছেন। সেই অবস্থায় উনি চিঠি দিচ্ছিলেন। উনি অনেকেই বলছিলেন যে তারা আবার মানে রওশন এরশাদের নেতৃত্বে 14 সালের মতো নির্বাচনে যাবেন টাবেন। সো এগুলো দল কি দল না সেটা তো আসলে আমাদের দেখার ব্যাপার না, আমরা বাইরে থেকে কি দেখছি। জনাব জি এম কাদের হতেই পারে যে এক গ্রুপ অফ থাগসকে নিয়ে কাজ করছেন, কিন্তু বাইরে থেকে আমরা এটাকে যদি রাজনৈতিক দল বলি, তার এই সিদ্ধান্তগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা
উনি ক্লিয়ার করেছেন। আমাদের মনে থাকার কথা, জনাব জি এম কাদের ভারতে গিয়েছিলেন নির্বাচনের আগে, ফেরার পর বলেছিলেন যে দুই পক্ষের মধ্যে কি কথা হয়েছে এটা উনি বলবেন না। এটা নিয়ে যৌক্তিক অনেক সমালোচনা আছে। উনি ব্যক্তি নন, উনি একটা দেশের রাজনৈতিক দলের প্রধান। সো উনি কি কথা বলেছেন এটা শোনা দরকার ছিল, কিন্তু এই প্রসঙ্গে এবার এসে নিয়ে এটা জানিয়েছেন এবং দু তিনবার শব্দ পরিবর্তন করে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো ভারত জাতীয় পার্টিকে খুব কাছের রাজনৈতিক দল হিসাবে মনে করে এবং সেই মনে করা নিয়ে তাদেরকে তাদের ব্যাপারে কিছু কিছু প্রশ্ন করেছে। কিন্তু আমাদেরও এই ব্যাপারটাও আমার ধারণা যে সামনের রাজনীতিতে জাতীয় পার্টিকে ক্লিয়ার করতে হবে। ভারতের সাথে সদ্ভাব নিয়ে খুব মেজর প্রশ্ন নাই, কিন্তু যে ভারত এই এন্টায়ার সময়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের স্টেট স্ট্রাকচারকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে, সেই দলটা যখন, সেই রাষ্ট্রটা, সেই দেশের রাষ্ট্রের সরকার যখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে তার কাছের সরকার বলে মনে করে, এটাও জাতীয় পার্টির জন্য খুব পজিটিভ কিনা জাতীয় পার্টিকে ভাবতে হবে। আমি ব্যক্তিগতভাবে কি মনে করি জাতীয় পার্টির জন্য, আমার মনে হয় জাতীয় পার্টির উচিত ছিল বেশ কয়েকটা ইস্যুতে, বেশ কিছু কয়েকটা পজিশনে, বেশ কিছু জায়গায় জনগণের কাছে ভুল স্বীকার করা। তারা অনেকগুলো ভুল করেছে, এমনকি এগুলো ভুল না, অনেকে এগুলোকে অপরাধও বলবেন। ইটস এ সিরিয়াস বিজনেস। শেখ হাসিনা যা করেছেন তার সাথে সামহাও তাকে স্ট্রেংথেন করার জন্য যদি কিছু করা হয়ে থাকে সেটা ভুলও না, হয়তো অপরাধও। সো এগুলোর ব্যাপারে তাদের ভুল স্বীকার করা, অপরাধ স্বীকার করা, ক্ষমা চাওয়া দরকার ছিল। এবং বাংলাদেশে ভারত যা যা করেছে সেই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার। কিন্তু ভারত এই কয়েক মাস আগেও যদি তাদের খুব কাছের মনে করে, তারা এখন ভারতকে কি মনে করছেন? এই কয়েক মাস আগেও কি ভারতের বাংলাদেশের ভূমিকা জাতীয় পার্টি জানতো না? জানতো। সুতরাং এই অনেকগুলো ইস্যু জাতীয় পার্টিকে আসলে স্পষ্ট করতে হবে। আমি গতকাল জনাব জি এম কাদেরের বক্তব্যগুলো শুনলাম এবং আমি দিয়ে দেব মন্তব্যে, আপনারা দেখবেন। আমি খুব একটা কনভিন্স নই জাতীয় পার্টিকে নতুনভাবে তাদের প্রিভিয়াস সব কিছু ভুলে, সব কিছুর ঊর্ধ্বে উঠে প্রয়োজনে সরি বলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আসা উচিত হবে বলে আমি মনে করি। কারণ আমি সব ঠিক করেছি এই পরিস্থিতি দিয়ে যে অজুহাত যদি দিতেই থাকি এবং আমার নিজেকে যদি আমরা সঠিক প্রমাণ করতে থাকি, তাহলে পাল্টা যুক্তি আসতে থাকে, পাল্টা কথা আসতে থাকে। কেউ যদি সেটাকে ভুল বলে কনভিন্সড হয় এবং সেটা অ্যাগ্রি করে, সেটার জন্য অ্যাপোলোজাইজ করে, সেই ক্ষেত্রে আর পাল্টা পয়েন্ট থাকে না।